আমার কাছে একসময় একটা 34-35 বছর বয়সের একটা ছেলে এসেছিল। পুরুষ রোগী। সে ছিল স্নায়বিক ভাবে অত্যন্ত দুর্বল। অত্যন্ত দুর্বল ছিল। এই দুর্বলতার কারণে সে বেশি চলাফেরা করতে পারতো না। প্রায় সময়টাই সে সবসময় শুয়ে থাকতো। শরীরে বল শক্তি বলতে নেই, একটা ন্যাতা ক্যাতা মতো অবস্থা। এই দুর্বল অবস্থানে সে বিছানায় পড়ে আছে, কাজকর্ম কিছু করতে ইচ্ছা করে না, কাজকর্ম করতেও ভালো লাগে না। আর দুর্বলতার জন্য সে পারেও না। এখন সারাক্ষণ শুধু বিছানায় শুয়ে থাকে, পাড়াতেও যায় না, লোকজনের সঙ্গে মেশে না, কথা বলতেও ভালো লাগে না। এইভাবে চলছে। এখন সে মনে মনে ভেবে অবাক হয়ে যাচ্ছে যে তার শরীরের ভিতরে কোথাও কোনো ভারী কিছু হয়ে যাচ্ছে না তো, কঠিন কোনো সমস্যা হয়ে যাচ্ছে না তো। শরীর এত দুর্বল কেন, এত দুর্বল কেন? খিদে হচ্ছে না, পায়খানা শক্ত, পায়খানা শক্ত। আবহাওয়া তার স্বাভাবিক আবহাওয়া ভালো লাগে, বেশি গরম বেশি ঠান্ডা ভালো লাগে না। পিপাসা আছে, পানি পিপাসা স্বাভাবিক যেমন থাকে আছে। ঘাম হয় না, ঘাম খুব কম হয়। তা সে বলছে, ডাক্তার আমার কিছু আমি আগে থেকে ভুলে গেছি, ভুলো মনেও থাকে না ঠিক মতো, নাম মনে থাকে না। উম, আমি কিছু চাচ্ছি, একটু আগে হয়তো মনে ছিল, একটু পরে বলবো বলে ভাবছি, কিন্তু তারপরে বলতে গিয়ে আর মনে থাকছে না, কিছু মনে থাকে না। কথা বলতে বলতেও হয়তো ভুলে যাচ্ছি। কথা তো বলতে ভালোই লাগে না, কাজ করতেও ভালো লাগে না, কাজ করতেও ইচ্ছা করে না, মন চায় না, শরীরটা দুর্বল। আমার এটা হয়েছে প্রায় বছর দেড়েক থেকে। 1.5 বছর থেকে ধীরে 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 শরীরটা যেন একটু শক্তি কম এরকম অনুভব হচ্ছিল। তো আমি গুরুত্ব দিচ্ছিলাম না, আমি কাজকর্ম করছিলাম, প্রচুর কাজকর্ম, মুটিগিরির কাজ করি। মুটিগিরির কাজ করতাম, মুটের কাজ করতাম। প্রচুর পরিশ্রম করেছি, প্রচুর খেটেছি। কাজকে দেখে আমি বিন্দুমাত্র ভয় পাইনি। কিন্তু এখন কাজ কাজকে দেখে ভয় পাওয়া তো দূরে থাক, তার কথা চিন্তা করতেও ভালো লাগে না। এরকম একটা মানসিক অবস্থা এখন। তা আমার কি কিছু হলো ভিতরে ভিতরে নাকি? আমি তো আগে অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথি ডাক্তাররা অনেক টনিক, ভালো ভালো ক্যাপসুল, দামি দামি ক্যাপসুল ওষুধ খুব দিয়েছে, খেলাম। ওই সাময়িক একটু গায়ে যেন বল পাচ্ছি পাচ্ছি এরকম, তারপরে আবার যা তাই। ভিটামিন তো গাদা খেয়েছি শরীরে বল শক্তি নেওয়ার জন্য। প্রথম দিকে বেশ ভালো ভালো খেতাম, যে শরীরে শক্তি কমে যাচ্ছে, ভালো মন্দ একটু খেতে হবে, তাই অনেক মাছ মাংস ডিম এগুলো আমি একটু খেয়ে এক্সট্রা কেয়ার নিতাম, যেহেতু আমাদের কাজটা তো একটু ভারী কাজ। কিন্তু তারপরেও বেশ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়লাম। এখন শরীরে আর শক্তি বলে কিছু নেই, আমি আর কাজ করতে পারি না, ভাবতে পারি না। তো আপনি জীবনে কেমন খেটেছেন? প্রচুর খেটেছি। আমার কাজ দেখে ভয় লাগে না, আমি 3 জনের কাজ একাই করতে পারতাম।
কাজ আমাকে দেখে ভয় পেত, আমি কাজকে দেখে ভয় পেতাম না। খুব ধীরে ধীরে কথা বলছে, প্রচন্ড দুর্বল। অনেকটা সময় নিয়ে এই কথাগুলো বলল, খুব ধীরে ধীরে। তো আপনি এতদিন তো অ্যালোপ্যাথি চিকিৎসা করেছেন, এখন হোমিওপ্যাথি চিকিৎসা করার কথা ভাবছেন কেন? আমার এক আত্মীয় আছে, সে আপনার কাছে চিকিৎসা করে। সে কয়েকদিন আগে আমাকে দেখতে এসেছিল। তারপরে আপনার কথা সে বলল। এখানে আসার জন্য পরামর্শ দিল যে একবার এখানে দেখাতে, না হলে আবার অন্য ডাক্তার দেখিও, কিন্তু আগে এখানে একবার দেখাও। এই জন্য এলাম। আচ্ছা আচ্ছা। আপনার স্বভাব বৈশিষ্ট্য একটু বলেন। খুব দুর্বল তো, কথা বলতে পারছে না, অনেক ধীরে ধীরে কথা বলছে, অনেক সময় লেগে যাচ্ছে। আমি সারা জীবন প্রচুর খেটেছি, প্রচুর পরিশ্রম করেছি। কাজ দেখে আমার ভয় লাগে না, কাজ করতে আমার খুব ভালো লাগে। বাজে সময় আমি কখনো নষ্ট করিনি, ফালতু সময়, ফালতু টাকা পয়সা নষ্ট করিনি, বাজে সময় নষ্ট করিনি। শুধু খেটে গেছি, শুধু খেটে গেছি। এই যে একবেলা লোকে কি করে, একবেলা কাজ করেছি আর একবেলা চায়ের দোকানে আড্ডা দেয়। আমি বেশি লোকজনের সঙ্গে মিশি না, আর আমি ওগুলো করি না। আমি সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকি, কিছু না কিছু কাজ করতে থাকি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা কথা, আপনি আপনার আপনি তো বলছেন বেশি লোকজনের সঙ্গে মেশেন না, আড্ডা দেন না, সময় নষ্ট করেন না। তো আপনার জীবনে কখনো কোনো সমস্যা আসলে সেইগুলো আপনি কারোর সঙ্গে আলোচনা করেন? বা এই যে আপনি এখন ভুগছেন, এত কষ্ট পাচ্ছেন, এসব বিষয়গুলোকে নিয়ে আপনি আলোচনা করেন কারোর সঙ্গে? আহ, না ডাক্তারবাবু, কার সঙ্গে আলোচনা করব? কাউকে বললে সে কি আমার সমস্যা মিটিয়ে দিতে পারবে? সে কি আমাকে ভালো করতে পারবে? তো তাহলে বলে লাভটা কি? আমি কাউকে বলি না। যেখানে বললে কাজ হবে আমি সেখানে বলি, তাছাড়া বলি না। আচ্ছা আচ্ছা। মানুষ তো সমস্যায় পড়ে, সেইখান থেকে বার হয়ে আসার জন্যে পরিবেশে পরিবারে অনেক লোকজন আছে যাদের সঙ্গে আলোচনা করে। না, আমি ওরকম করি না, আমি এভাবে করি না। যেখানে আলোচনা করলে কাজ হবে, যাকে বললে কাজ হবে, আমি তাকে বলি। তাছাড়া সবার কাছে কি ওই যে বক বক করে বলা, সব মন খুলে বলে, এসব আমি করি না। এইগুলো সে অনেকটা সময় নিয়ে আমাকে বলল, ধীরে ধীরে। আমাকে অনেক ধৈর্যের সঙ্গে দেখতে হলো, যেহেতু রুগীটা অনেক খারাপ অবস্থা, অনেক বেশি দুর্বল। তো এখন এটা নিয়ে আপনার কি চিন্তা হচ্ছে? ডাক্তারবাবু, একটা মেয়ে আছে, তার বিয়ে দিতে হবে। ছেলে মেয়ে, ছেলে আছে একটা, তার বিয়ে দিতে হবে, স্কুলে পড়ছে। আমার বয়সের এখন কিছুই হলো না। এখন তো আমার খাটার বয়স, আমাকে কাজ করতে হবে। আর এখন যদি আমি বিছানায় পড়ে যাই, তাহলে কি হবে বলুন? কেঁদে ফেললো।
তাহলে কি হবে বলেন? আমি এক সময় ড্যাঙা নেওলা এক করে বেরিয়েছি, মানে উঁচু নিচু এক করে বেরিয়েছি। আর আজকে আমি বিছানায় শুয়ে টুকটুক টুকটুক করে দেখছি, আমার এটা ভালো লাগছে না, আমার একদম ভালো লাগছে না। আপনি একটু ভালো ওষুধ দেন ডাক্তারবাবু, যাতে আমি এই পরিস্থিতি থেকে ভালো হয়ে উঠতে পারি, আবার আমি কাজে যোগ দিতে পারি। সে তার কষ্টের কথাগুলো বিস্তারিত ভাবে অনেকটা সময় নিয়ে আমাকে সবকিছু বলার চেষ্টা করলো, তারপরে বলছে, ডাক্তারবাবু দয়া করে আপনি আমাকে একটু ভালো ওষুধ দিন, যাতে আমি ভালো হয়ে উঠতে পারি। আমার আর ভালো লাগছে না শুয়ে থাকতে। আমার ভিতরে ভিতরে কি কিছু হলো? অনেক পরীক্ষা নিরীক্ষা করিয়েছে ডাক্তাররা, বলছে কোনো রোগ নেই, নার্ভের রোগ। তো নার্ভের রোগ যখন হয়েছে, ওষুধ তো তার আছে, তার কোনো চিকিৎসা নেই, আমি উঠতেই পারছি না। আপনি ভালো ওষুধ দেন, যাতে আমি ভালো হতে পারি। এই ছিল কেস। কোনো ধারণা? হ্যালো? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, কি ওষুধ, কোন, কে মনে হচ্ছে ব্যক্তিটা কি? কোন লিংক পাচ্ছেন? জি স্যার। সিপিয়া হইতে পারে স্যার। হ্যাঁ, সিপিয়া। সিপিয়া কেন বলছেন? সিপিয়া তো স্যার সংসারের জন্য কাজ করে প্রচুর, করে। তারপর সে শান্ত ভদ্র। যখন কাজ, স্যার আমি মনোযোগ দিয়ে শুনছি, কাজের ফাঁকে একটু অংশগ্রহণ করে নি স্যার, আচ্ছা, আবার অফ হয়ে যাব। আমার কাছে হ্যাঁ। দুইটা কাছাকাছি মনে হচ্ছে, ওরামমেটটা একটু আগে মনে হচ্ছে আর কি, এরপরে জানি না কি হবে, বাকিটা স্যার আপনি বললেন। স্যার আমি একটু বলি, বলেন। হুম। এখানে স্যার কয়েকটা জিনিস যে আমরা পয়েন্টগুলি লক্ষ্য করব। সে স্নায়বিক ভাবে অসুস্থ। একদম ঠিক। স্নায়বিক ভাবে অসুস্থ হলে আরো তার সমস্যা হচ্ছে বিস্মরণশীল, মানে স্নায়বিক সমস্যা হলে মানে ভুলে যাবে এই পয়েন্টগুলি আর কি, মানে একটার সাথে রিলেটেড আর কি। অত্যাধিক বিস্মরণশীল যে ওষুধগুলি, ওইগুলির দিকে আমরা যদি এখন লক্ষ্য করি, তখন দেখবো যে নেট্রাম মিউর, অ্যাগনাস কাস্ট, যে ওষুধগুলি আছে আর কি, তখন আমরা মেডিকেতে বা এইগুলিতে এই তুলনামূলক আলোচনা থেকে আগে লক্ষণগুলি পাই, বা রেফাটোরি থেকে এই ওষুধগুলি আমরা আগে দেখবো আর কি। তারপরে কোন ওষুধগুলির সাথে বেশি সদৃশ হয়, ওই থেকে তখন আমরা সঠিক ওষুধটা নির্বাচন করব আর কি। হ্যাঁ, এই হিসাবে স্যার আমি আমার চিন্তা ভাবনা আর কি, কিভাবে আগাবো আর কি এই রোগের ক্ষেত্রে, এটা বলতেছি আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনি বুঝতে পারবেন। দেখেন কিভাবে আগাচ্ছি আমরা। হ্যাঁ স্যার, শুনতে থাকুন। এই কেসটা তো আমরা সমাধান করব।
কিভাবে হ্যাঁ। আমরা আগাচ্ছি, কিভাবে সমাধানের দিকে যাচ্ছি, সেইগুলো একটু লক্ষ্য করুন, আপনার উত্তর পেয়ে যাবেন। আর কেউ? জিল্লুর ভাই সিপিআর কেন বলছেন? তার এখানে তো তার সে ইন্ডাস্ট্রিয়াস পারসন, তারপরে সে শান্ত ভদ্র এবং তার ফ্যামিলি নিয়ে অ্যাংজাইটি আছে, এই জন্য আর কি স্যার। তার গতি প্রকৃতি কি? সিপিআর গতি প্রকৃতি কি? সিপিআর গতি প্রকৃতিতে শেষ পর্যন্ত সে অ্যাভারশন চলে আসে স্যার। আপনি সুস্থ অবস্থার কথাটা বললেন, জি স্যার। যখন অসুস্থ হয় তখন তার গতি প্রকৃতি কি থাকে? তার স্যার অ্যাভারশন চলে আসে, কাজের প্রতি অ্যাভারশন চলে আসে, স্ত্রী সন্তান সবকিছু অ্যাভারশন চলে আসে। আর আর এটা একটা সাইড গেল, আর তারপর তো তার আচরণটাও এরকম থাকে না, একটু ইনডিফারেন্সে চলে আসে আর কি, সেটা বলছি। ওটাই ইনডিফারেন্স, আপনি যেটা বলছেন ওটাই ইনডিফারেন্স। হচ্ছে না, পড়াশোনা ঠিক মতো হচ্ছে না। স্যার সিপিআর সাথে তেমন রিলেটেড না এই রোগী। পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, আপনাকে সুস্থ অবস্থার জায়গা জানতে হবে আর অসুস্থ অবস্থার জায়গাটা জানতে হবে, তবেই দুটোর মধ্যে লিংক করা যাবে। লিংক, আমাদের তো লিংক করতে হবে। ওই যে সেগাল মেথডের একটা মেডিসিন আছে না, লিংক, কি একটা বই রয়েছে লিংক, সিকলের ছবি দেওয়া আছে, সিকল। জি স্যার। সিকলের ছবি দেওয়া আছে, একটার সঙ্গে আর একটা ছবি, এর মানে হচ্ছে একটার সঙ্গে আরেকটা লিংক করা। এই একটার সঙ্গে আরেকটা লিংক করা মানে আমাদের পদ্ধতি, আমরা যে পদ্ধতি কাজ করছি একদম এই পদ্ধতি, একটার সঙ্গে আরেকটা লিংক করা। তো অসুস্থ অবস্থার একটা সুস্থ অবস্থার একটা চরিত্র থাকে, অসুস্থ অবস্থার একটা চরিত্র থাকে, প্রতিটা মেডিসিনের মধ্যে এগুলো রয়েছে। তা সুস্থ অবস্থায় আমরা তো তাকে পেলাম না, আমরা পেলাম অসুস্থ অবস্থায়। তো অসুস্থ অবস্থার চিত্র দেখে আপনাকে সুস্থ অবস্থার কথা, সুস্থ অবস্থার চিত্রকে জানতে হবে, এবং এই অসুস্থ অবস্থা থেকে সুস্থ অবস্থার আপনাকে লিংক করতে হবে। লিংক করে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে ব্যক্তি। ঠিক আছে স্যার। স্যার উনি তো সুস্থ অবস্থায় কোম্পানি অ্যাভারশন ছিল আর কি। আচ্ছা, আর কেউ? সিপিআর রোগী সুস্থ অবস্থা কোম্পানি ডিজায়ার মানে রুগীর কি কি হলো সেইটা বলুন, রুগীর গতি প্রকৃতিটা কেমন কি হলো সেইটাই আগে বলুন, মেডিসিন বলতে হবে না। গতি প্রকৃতিটা কেমন কি হলো সেইটা আগে বলুন, অসুস্থতার গতি প্রকৃতি। আকিকুল ভাই আপনি প্রথম কথাটা তো ভালোই বললেন, বাকিটা তারপরে আর আগালেন না। স্যার বলি আরো কিছু, আমি আসলে বলতে চাইতেছি না, কি কি জানি মনে করেন আপনারা সকলে এনো অভিজ্ঞ অভিজ্ঞ পার্সন। স্যার আর একটু বলি স্যার এটা কি প্লাম্বার মেটালিকাম হবে স্যার? কেন? স্যার প্লাম্বার মেটালিকাম তো প্রচুর মেহনত করবে, প্রচুর পরিশ্রম করবে, এবং সেও আস্তে আস্তে দুর্বলতার দিকে আগাইতে থাকবে। গতি প্রকৃতিটা হলো এরকম। থ্যাঙ্কস। এটা হচ্ছে প্লাম্বার মেটের একটা গ্রুপ, একদম সঠিক, আপনার চিন্তা ধারণা একদম সঠিক। আস্তে আস্তে দুর্বলতার দিকে আগাবে, সঠিক ভাবনা চিন্তা। আপনি একটা গ্রুপের মধ্যে ঢুকে গেছেন, এই গ্রুপের ওষুধ সঠিক চিন্তা ভাবনা। কিন্তু প্লাম্বার মেটে কি হয়, প্লাম্বার মেটে আপনার তরপর অবস্থায় চলে যায়, প্লাম্বার মেটটা সাধারণত তরপর অবস্থায় চলে যায়। আর প্লাম্বার মেটের বিষয়টা হচ্ছে
তার যতটা যোগ্যতা নেই তার থেকে বেশি সে ফুটানি করে। তার আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের মতো। হ্যাঁ, আমাদের যেমন যোগ্যতা নেই তার থেকে বেশি আমরা ফুটানি দেখাই। একদম আমাদের আগে আমার মাঝে মাঝে মনে হতো আমার প্লাম্বার মেট নয় তো, আমার মেডিসিন। হ্যাঁ, আমি এরকম মাঝে মাঝে মনে মনে করতাম আমি প্লাম্বার মেটের রুগী নয় তো, আমার যতটা না যোগ্যতা আছে তার থেকে বেশি আমি তো ফুটানি দেখাই, প্লাম্বার মেটের নয় তো। কিন্তু এর মধ্যে আর একটা বিষয় হচ্ছে প্লাম্বার মেট হচ্ছে আপনার মিথ্যাবাদী, হ্যাঁ স্যার, বনিতা করে। মিথ্যাবাদী, ভাওতাবাদী, হ্যাঁ জি স্যার। ভাওতাবাদী। কিন্তু এই ব্যাপারটা হচ্ছে, এইটা হচ্ছে ওইটা হলো একটা কমন 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 সেড। আপনার যতগুলো হোমিওপ্যাথি ডাক্তার আছে বলতে গেলে পরে প্রত্যেকটা হোমিওপ্যাথি ডাক্তারের মধ্যেই তাই, তারা পড়াশোনা করে, প্রচুর পড়াশোনা করে, কিন্তু অনেক বেশি পড়াশোনা করার পরে শেষে গিয়ে দেখা যাচ্ছে যে শূন্য, মনে হবে যেন ভিতরে কিছুই নেই, ফাঁকা। অথচ আমরা অনেক বড় করে দেখাই নিজেকে। তাহলে এটা হচ্ছে একটা কমন ব্যাপার, একদমই কমন ব্যাপার। তাহলে এই কমনের মধ্যে থেকে আমাকে আনকমন করতে গেলে কি করতে হবে, সেটা হচ্ছে প্লাম্বার মেট হচ্ছে একটা ভাওতাবাদী লোক, মিথ্যাবাদী লোক। কিরকম মিথ্যাবাদী না, যতটা যোগ্যতা রয়েছে তার থেকে বেশি সে মিথ্যা করে করে নিজেকে বড় করে রাখে, উঁচু করে রাখে। হ্যাঁ, নিজেকে উঁচু করে ভালো। হুম, হ্যালো স্যার, হ্যাঁ, ওই স্যার ডিলু স্যার ক্যাস্টোলিয়ান প্যালাসেসিস একটা রুগী আছে স্যার, না, রাজপ্রসাদ দেখে স্যার। হ্যাঁ। মানে তো ঘটনা হচ্ছে এইটা, আমি তো এই রুগীটার মধ্যে, হ্যাঁ সানাউল্লাহ ভাই, এই রুগীটার মধ্যে ওই চরিত্রটা নেই। যদি ওই চরিত্রটা থাকতো, মানে এর রোগের যে গতি প্রকৃতি আপনি ঠিক ধরেছেন, এই গতি প্রকৃতির সঙ্গে আমি লিঙ্ক করব যে তার চরিত্রটা কেমন, ওই চরিত্রটার সঙ্গে মিললো না। মিলেছে কিনা বলুন সানাউল্লাহ জি ভাই? না স্যার, জি না স্যার, জি না। উনি তো অনেক মিললো সৎ না। মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিললো না। তাহলে মেডিসিনটা প্লাম্বার মেট নেই, আমরা বুঝে গেলাম, কিন্তু আপনি ঠিক ধরেছেন একদম, গতি প্রকৃতি এই। এবার তার সুস্থ অবস্থার ব্যাপারটাকে একটু দেখে নেই কি আছে, জি স্যার। সেটার সঙ্গে মিললো না, এই জন্য প্লাম্বার মেট নাই। সিপিআই রুগী এরকম হয়, কিন্তু সিপিআই রুগী কি হয়, সিপিআই রুগী, আমার কথা শোনা যাচ্ছে? আমার এখানে পুর কানেকশন দেখাচ্ছে। জি জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, সিপিআই রুগী কি হয়, অসুস্থ অবস্থায় সে এরকমই, একদম এরকমই দুর্বল থাকে, কিন্তু এরকম দুর্বলতার সঙ্গে উদাসীনতা তো থাকেই, উদাসীনতার সঙ্গে অ্যাভারশন থাকে, অ্যাভারশনের সঙ্গে কি হয়, ইরিটেবিলিটি থাকে, প্রচন্ড খিটখিটে থাকে, সে কারোর সঙ্গে কথা বলতে চায় না, সবসময় বিরক্ত দেখায়, খিটখিটেপনা দেখায়। এটা হচ্ছে সিপিআর অসুস্থ অবস্থার বৈশিষ্ট্য। জি স্যার। কিন্তু এই ব্যক্তির মধ্যে তো কোনো খিটখিটিপনা নেই। আবু সাইদ ভাই, অনেক লেট করে ফেললেন না? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অনেক লেট করে ফেললেন, আপনার কথা বলছিলাম শুরুতেই যে আবু সাইদ ভাইকে একদিনও পাচ্ছি না শুরু থেকে। স্যার কয়দিন যাবত এই যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, একটু চার্জ দেওয়া সমস্যা হচ্ছে, কারেন্ট থাকতেছে না ঠিক মতো, ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, অসুবিধা হচ্ছে। আজকাল স্যার চার্জ খুব কম, কতক্ষণ থাকতে পারবো দেখা যাক আহ, তাহলে ই তো লাগিয়ে দেন। কারেন্ট নেই এখন? না না না, নেই স্যার। ও, পাওয়ার ব্যাংক নেই না? পাওয়ার ব্যাংক আবু সাইদ ভাই, ম্যানেজ করতে আবু হবে। সাইদ ভাই ফেসবুকে রুগীর বলে দিছে কারণ থাকবে না, আপনারা টাইম মতো চলে আসেন। আমিও ও, যোগাযোগ, গাড়ি ঠিক করতেছে যাবো। জি আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের আবহাওয়া শান্ত থাকে 3 মাস কি 4 মাস, আর বাকি 8 মাস অশান্ত থাকে।
যার জন্য আমাদের কোনো কাজ করতে গেলে 8 মাসকে নিয়ে কাজ করতে হবে, 8 মাসের জন্য ভেবে কাজ করতে হবে, 4 মাসের জন্য নয়। এগুলো হচ্ছে ভাবনা। তো আমি হ্যাঁ কি বলে খোকন মিয়া ভাই, আপনার ভাবনা। আর এখানে তো স্যার পরিবার নিয়ে স্যার ভাবনা আছে স্যার, বাচ্চা নিয়ে স্যার, এখানে অ্যাংজাইটি চিলড্রেন অ্যাওয়ার্ড স্যার এখানে আছে স্যার, নিজের স্বাস্থ্য নিয়ে আছে স্যার, অ্যাংজাইটি হেলথ অ্যাওয়ার্ড তার নিজের স্বাস্থ্য নিয়ে আছে। পৃথিবীর কোন মানুষটার স্বাস্থ্য নিয়ে আর পরিবার নিয়ে চিন্তা থাকে না? পৃথিবীর যে মানুষটার পরিবার আর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকে না, সেইটাই হলো পিকুলিয়ার, সেটাই পিকুলিয়ার। তাছাড়া পৃথিবীর কোন মানুষটার চিন্তা থাকে না, মানে এগুলো হচ্ছে কমন সিমটম। আমাদের রুব্রিক নিয়ে যখন কাজ করি তখন গন্ডগোলটা হয় এইখানে, স্যার এই জায়গাগুলোতে আমাদের গন্ডগোল হয়। তখন আমাদের তো জানতে হবে যে আমরা এখানে যতগুলো লোকজন রয়েছে, আমাদের নিজের স্বাস্থ্য নিয়ে বা পরিবার নিয়ে আমাদের চিন্তা ভাবনা হয় না? সবার চিন্তা ভাবনা হয়, সবার চিন্তা ভাবনা হয়, কিন্তু তাহলে এটা কমন ব্যাপার। এইবার ওটা আনকমন কখন হবে? আনকমন তখনই হবে যখন অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট হিজ, অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট অন হেলথ এর আন্ডারে যে মেডিসিন গুলো রয়েছে, সেই মেডিসিনের সঙ্গে যখন ব্যক্তি চরিত্র মিলে যাবে তখন ওটা আনকমন হবে। আর যখন মিলবে না তখন ওটা কমন, কারণ ওটা সবার জন্য হয়। জি স্যার। আচ্ছা আচ্ছা, খোকন মিয়া ভাই কথা বলছেন না? জি স্যার, জি স্যার। আচ্ছা 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 আচ্ছা। তো গতি প্রকৃতি, আমরা তো এই কথাটা খুব বলি, সব জায়গাতে এই কথাটা বলি। এই জন্যেই গতি প্রকৃতি কেন বলি? গতি প্রকৃতি বলার কারণ হচ্ছে এক জায়গা থেকে সে জার্নি শুরু করে, সুস্থ অবস্থার একটা স্টেট থেকে জার্নি শুরু করে এবং অসুস্থ অবস্থায় গিয়ে সে আমাদের কাছে আসে। এই জন্য আমি গতি প্রকৃতি বলছি। আর এই যে সুস্থ অবস্থা থেকে তার জীবন চক্র শুরু হলো এবং অসুস্থ অবস্থায় আমাদের কাছে সে সাহায্যের জন্য আসলো, এই সুস্থ অবস্থা থেকে অসুস্থ অবস্থায় যাওয়ার জন্য প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব কক্ষপথ রয়েছে। কেউ কাউরের পথে ওরা হস্তক্ষেপ করে না। এটাই হচ্ছে ব্যক্তিত্ব বা ব্যক্তি সত্তা বা স্বতন্ত্রতা। কেউ কাউরের কক্ষপথে কেউ হস্তক্ষেপ করে না, একেবারে নিজের কক্ষপথে নিজে সুস্থ অবস্থা থেকে অসুস্থ অবস্থায় উপনীত হয়, একেবারে নিজস্ব কক্ষপথে। এই কক্ষপথটা হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম স্তরে অবস্থান করছে, অত্যন্ত সূক্ষ্ম স্তরে অবস্থান করছে। সেই জায়গাটাকে বোঝার জন্য আমরা আমাদের সেন্সিটিভিটিকে বাড়াবো এবং পর্যবেক্ষণের ক্ষমতাকে বৃদ্ধি করব। আমাদের সবসময় ওই সূক্ষ্ম স্তরকে নিয়ে কাজ করা, স্থূল স্তরকে নয়। স্থূল স্তরকে নিয়ে কাজ করলে আমরা ধরতে পারবো না, বুঝতে পারবো না। আমাদের এই সূক্ষ্ম স্তরকে নিয়ে কাজ করব, যে এই যে ব্যক্তিটা আমার সামনে রয়েছে এর মধ্যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ জায়গা কোনটা, যা আমাদেরকে অন্যান্য মেডিসিনের থেকে পার্থক্য নিরূপণ করবে, সেইটাকে খোঁজার জন্যই শুধু আমরা ঘুরব। যেমন খোকন মিয়ার মতো ভাই, খোকন মিয়া ভাইয়ের মতো হয়তো 4টে লোক সেম দেখতে যদি আমার সামনে এসে উপস্থিত হয়, তাহলে কে খোকন মিয়া ভাই এটা যদি আমাকে নিরূপণ করতে হয়, তাহলে পূর্বে আমার কাছে এখন আসার আগে ওই 4 জনের সঙ্গে আমার ভালোভাবে পরিচিত হতে হবে, যে ওই 4 জনের মধ্যে এত মিল যে একসঙ্গে থাকলে আলাদা করতে পারাই মুশকিল। তো আলাদা করতে পারা যদি মুশকিল হয়, তাহলে ওই 4 জনের মধ্যে এমন কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে যা দেখে আমি আলাদা করে ফেলতে পারি। আমি তখন সেই জায়গাগুলোকেই লক্ষ্য করব, আর কিন্তু কিছু দেখবো না, কেন বাকিগুলো তো কমন। 4 জনের মধ্যে বাকি স্বভাবগুলো তো সবই কমন। তখন হয়তো দেখবো যে দেখি আপনার
হাতের এই জায়গাটা দেখি, কেননা সেখানে একটা তিল দেখেছিলাম, একমাত্র খোকন ভাইয়ের আছে, আর কাউরের নেই ওইখানে তিলটা। দেখি আপনার হাতের ওই জায়গাটা, দেখলাম যে না তিল নেই। এটা খোকন ভাই নেই, আপনি আপনি এখান থেকে সরে পড়ুন, ওইখানে দাঁড়ান, আপনি নিশ্চিত খোকন ভাই নন। আবার একজনকে দেখা হলো, হ্যাঁ এইখানে একটা তিল ছিল। ওই তিলটাই হচ্ছে 4 জনের মধ্যে একটা আনকমন, পিকুলিয়ার, স্ট্রাইকিং সিমটম, যা দেখে আমি আলাদা করতে পারবো। তাহলে আমি তার আগা পাঁচতলা সব দেখলাম না, আমি শুধু দেখলাম ওই পার্থক্য সূচক যে চিহ্ন, শুধু সেই চিহ্নটাকে লক্ষ্য করে চিহ্নটা দিকে আমার নজর থাকলো, আর ওইখান থেকে পার্থক্য করতে চেষ্টা করলাম। আচ্ছা, এখন আমি বলি, হ্যাঁ পেশেন্টটারকে কি বললাম যে সে সুস্থ অবস্থায় প্রচুর কাজ। আগে অসুস্থ অবস্থাটা দেখি। অসুস্থ অবস্থাটা কি হয়েছে, বছর দেড়েক থেকে সে অসুস্থ হতে শুরু করেছে, ধীরে 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 দুর্বল হয়েছে। এখন সে অনেক বেশি দুর্বল, কাজকর্ম করতে পারছে না, পরিপূর্ণভাবে বিছানায় পড়ে আছে। সে স্নায়বিক দুর্বল, অনেক কিছু পরীক্ষা করেছে, কিছু ধরতে পারেনি। শেষে ওরা বলেছে যে স্নায়বিক দুর্বলতায় ভুগছে, আর কিছু মনে থাকে না, সবকিছু ভুলে যায়। অসুস্থ অবস্থার চিত্রটাকে আগে আলাদা করে নেই, তারপরে সুস্থ অবস্থার চিত্রটা আলাদা করব। সবকিছু ভুলে যায়, আর পায়খানা এখন শক্ত হচ্ছে, আগে থেকে শক্ত হয় কিন্তু ইদানিং পায়খানাটা শক্ত হচ্ছে, পিপাসা রয়েছে, ঘাম হয় না। ও আচ্ছা, এই গেল আমরা পর্যবেক্ষণে এগুলো দেখতে পাচ্ছি। ওর কনসার্ন কি? কনসার্ন হচ্ছে যে আমি এত কাজ করতাম, ড্যাঙা ডর এক করেছি। ড্যাঙা ডর মানে হচ্ছে, ড্যাঙা মানে হচ্ছে উঁচু জায়গা, ডর মানে হচ্ছে নিচু জায়গা, অর্থাৎ উঁচু নিচু জায়গাকে এক করেছে। তার মানে কি, এই উঁচু নিচু এক করেছি এর মানে হচ্ছে যে তার সামনে কোনো কিছু বাধা বলে কিছু ছিল না, সে এত কাজ করেছে। আর সেই লোকটা আজকে টোটালি বিছানায় পড়ে গেল, এটা হচ্ছে তার কনসার্ন। আর একটা কনসার্ন কি, এখন তার কাজ করার বয়স, কাজ করার সময়, আর সে কিনা বিছানায় পড়ে আছে, এটা সে মেনে নিতে পারছে না। তার একটা ছেলে আছে, মেয়ে আছে, পড়াশোনা করছে, তাদের বিয়ে দিতে হবে। তো এভাবে বিছানায় পড়ে থাকলে তো তার চলবে না, ওদের প্রতি এখনো তার অ্যাংজাইটিটা রয়েছে। কিন্তু সে ব্রায়োনিয়া নয়, ব্রায়োনিয়ার একটা অ্যাগ্রাভেশন আছে না, চলাফেরা করলে, নড়াচড়া করলে মোশন অ্যাগ্রাভেশন, এগুলো রয়েছে। কৃপণতা রয়েছে, চরম কৃপণতা, এর মধ্যেও কৃপণতা রয়েছে। এর মধ্যেও কৃপণতা রয়েছে যে বেশি সময় নষ্ট করে না, ফালতু পয়সা নষ্ট করে না। কিন্তু এর মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, দুর্দান্ত বিশেষ বৈশিষ্ট্য, দুর্দান্ত। সেই বিশেষ বৈশিষ্ট্যটা কি? একদম আপনি ঠিক বলেছেন, ব্রায়োনিয়া। কিন্তু ব্রায়োনিয়া নয়, ব্রায়োনিয়ার কমপ্লিমেন্টারি ড্রাগ কি এবার ভাবুন। ব্রায়োনিয়ার কমপ্লিমেন্টারি, আচ্ছা, একই সঙ্গে এটাও শেখা হয়ে যাবে যে কমপ্লিমেন্টারি মেডিসিন কিভাবে প্রয়োগ করতে হয়, এটাও শেখা হয়ে যাবে। তো এর বিশেষ বৈশিষ্ট্য হলো কি, আমি তার ব্রায়োনিয়ার কমপ্লিমেন্টারি হচ্ছে অ্যালুমিন এবং ক্যালিকার্ব। অ্যালুমিন এবং ক্যালিকার্ব। ক্যালিকার্ব আপনাদের জানা আছে? তেমন না স্যার। কেন ক্যালিকার্ব পড়ানো হলো না? জানি হয় না স্যার, অল্প স্বল্প একটু জানি। ওইটাই তো, আমি তো জার্নি করাচ্ছি না, আমি আপনাদের প্র্যাকটিক্যাল ফিল্ডের উপর কাজ করাচ্ছি। জার্নি তো আপনি বিভিন্ন বইয়ে পেয়ে যাবেন, জার্নি তো অনেকেই জানেন,
আমি আপনাদেরকে তো টোটাল জার্নি করাচ্ছি না। যদি বলেন টোটাল জার্নি করাতে হবে তাহলে জার্নি করিয়ে দেব, প্র্যাকটিক্যালটা শিখতে পারবেন না। আমি প্র্যাকটিক্যালটাকে করাচ্ছি। তো ক্যালিকার্ভে কি বলেছিলাম? ক্যালিকার্ভে হচ্ছে আপনার নাক গলানো, যেখানে যাবে সেখানে গিয়ে সে নাক গলাবে সব জায়গায়। এটা হচ্ছে ওর পিকুলিয়ার বৈশিষ্ট্য, যেখানেই যাবে সেখানে গিয়েও নাক গলাবে। তার ভুল সে দেখতে পায় না, এটাই হচ্ছে তার কনফর্মিজম। তার ভুল সে দেখতে পায় না। আর এই জন্যই ক্যালিকার্ভের লোকের সঙ্গে পরিবেশের বহু লোকের সঙ্গে একটু দ্বন্দ্ব বাঁধে। আরে ভাই আমি ঠিক করছি না ভুল করছি, আমার ঘোড়া আমি আমাদের এখানে একটা কথা আছে, বলে তোর ঘোড়া তুই উল্টো দিয়ে চড় না কেন, তাতে কি যায় আসে, এইরকম বলে অনেকে। তা বলবে যে আমার কাজ আমি ঠিক করছি না ভুল করছি সেটা আমার ব্যাপার, তো আপনার নাক গলানোর কি দরকার এতে? এটাই হচ্ছে ওর ঝোঁক বা প্রবণতা। ক্যালিকার্ভের এই ঝোঁক বা প্রবণতাটাকে ও আটকাতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। অটোমেটিক্যালি ও আপনার নাক গলেই ফেলে। হ্যাঁ, এই নাক গলায় কেন? ওটা ওর দায়িত্ববোধ মনে করে যে ওটা ওর দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ওটা ওর দায়িত্ব। ও ভুল করছে, এটাকে ঠিক করে দেওয়া হচ্ছে ওর দায়িত্ব। আর আমরা কি করি? ও ভুল করছে, আরে বাবা ও কি করলো না করলো তো আমার দেখে লাভ নেই। এখন আমি বলতে যাব, ও 7-5 কথা বলবে, উল্টো ভাববে, ভুল ধারণা করে আমার সঙ্গে অশান্তি করবে। কি দরকার খাল কেটে কুমির টানা বা পরের ঝড় ঘরে তুলে নিয়ে আসা? কি দরকার এসব? সে সবাইকে শিশু মনে করে। হ্যাঁ, এইটা সবাইকে শিশু মনে করে, রাইট। এই জন্যই তো নাক গলায় সবাইকে। শিশুরা যদি এক পাল শিশু আপনার সামনে খেলা করে, তারা যদি কোনোটা ভুল করে, আপনি যদি দায়িত্বশীল মানুষ হন, আপনি তাদেরকে বলবেন না এই বাচ্চা ওদিকে নয়, এই এদিকে, এই এটা করবে না, এই ওটা করবে না। কেন আপনি এগুলো বারবার বক বক করবেন? কারণ হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গিতে বাচ্চাদের ওই কাজগুলো ঠিক হচ্ছে না, ওদের হার্ম হতে পারে, যার জন্য আপনি ওটাকে আপনার দায়িত্ব মনে করছেন। সে খেলা করছে তো আপনার নাক গলানোর কি দরকার? ও যা করছে তাই করুক গা। আর এই কারণে ক্যালিকার্ভের বাড়ির কোনো পেশেন্ট যখন আপনার কাছে আসবে, সঙ্গে ক্যালিকার্ভ অবশ্যই আসবে, এটা আপনি ধরে নেবেন। মানে 100-এর মধ্যে আপনার 80% রোগের সঙ্গে, 80-90% রোগের সঙ্গে ক্যালিকার্ভ সাথী হিসাবে আসবে। কেন? এই তুই বুঝবি না, তোর কি হয়েছে, তুই কি বুঝিস রে? তুই কি বুঝিস? আমি বলবো সব, চল তুই কিছু জানিস না। স্বামী হলে বলে তুমি কি জানো, তুমি কি বোঝো? নিজের শরীর সম্বন্ধে তোমার কোনো জ্ঞান আছে, বুদ্ধি আছে? তুমি কি বোঝো? তোমার কি হচ্ছে না হচ্ছে? চলো আমাকে যেতে হবে, ডাক্তারকে ভালো করে বুঝিয়ে বলতে হবে। রুগী বসে থাকবে, সে বলতে থাকবে আরে বাবা আপনি একটু থামুন না, রুগীটা কি বোবা, কথা বলতে পারে না? না ডাক্তার বাবু, উনি ভালো বলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, রুগীর ওষুধ পরে থাক, আপনার ওষুধ আমার হয়ে গেছে, তাহলে আপনাকে ওষুধ আগে দিতে হবে। ও হচ্ছে ক্যালিকার্ভ, নাক গলানো, দেখেছেন? এইরকম করে। কিন্তু কিন্তু এই ব্যক্তির কোন জায়গাতে এরকম আছে? এই ব্যক্তির চরিত্রে কোথাও নেই সেটা। তাহলে ক্যালিকার্ভ হলো না। জাহাঙ্গীর ভাই বোঝা গেল? জাহাঙ্গীর ভাই মনে হয় কাজ করে। হ্যালো, এটুকু তো জাহাঙ্গীর ভাইয়ের জন্য হলো। তাহলে জাহাঙ্গীর ভাই আরেকটা বললো অ্যালুমিনা বলছিল। আমি স্যার ক্যালিকার মেডিসিন বলিনি, আমি বলছি ব্রায়োনিয়ার কমপ্লিমেন্টারি অ্যালুমিন এবং ক্যালিকার। আর ওষুধ বলছি স্যার আমি অরামমেট। অরামমেট না হলে ওষুধ অরামমেটে আমি কনফার্ম। এরপরে স্যার আপনি আমার ভুল ভেঙে দিবেন। আচ্ছা আচ্ছা, অরামমেটের অসুস্থ অবস্থার প্রকৃত চিত্রটা কি? অরামমেটের ওই যে আগে যে ব্যক্তিটার কথা বললাম না, 2 বছর হলো বিয়ে হয়েছে, সদ্য বিয়ে হয়েছে ছেলেটা, সে ডিপ্রেসড, তার চেহারাতে ডিপ্রেসড।
তার চেহারাতে ডিপ্রেস। সে একটা কথা বলেছিল, আমার খুব ভালো লেগেছিল। দেখেন, রুগীরা হচ্ছে আমাদের গুরু, মেটেরিয়ামেডিক আমাদের গুরু নয়, রুগীরা হচ্ছে আমাদের গুরু। মেটেরিয়ামেডিকা পথ দেখায়, আর রুগীরা আমাদের কনফিডেন্ট বৃদ্ধি করে। তো ওই ছেলেটা আমাকে বলেছিল, ডাক্তারবাবু, অনেকে কি হয় এরকম ডিপ্রেসড হলে তারা নিজেকে টিকিয়ে রাখার জন্য মদ মদ খায়, ঘুমের ওষুধ খায়, নেশা করে। আমি কিন্তু এগুলো করতে চাই না, আমি এগুলো করতে চাই না। আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। আমি এগুলো করতে চাই না, আমাকে বাঁচতে হবে। কেন? আমার বাবা আছে, আমার বোন আছে, বোনটার ভালো জায়গায় বিয়ে দিতে হবে, বাবাকে আমাকে দেখতেই হবে। ইভেন আমার শ্বশুর মারা গেছে এই কিছুদিন আগে। আমার শ্বশুরের অনেক টাকা দেনা আছে, ক্যান্সার হয়েছিল তো, ওর জন্য ভেলোরে চিকিৎসা হচ্ছিল। তো কত টাকা লাগে বলুন? প্রায় 8-9 লক্ষ টাকা খরচ করে ফেলেছি, কিন্তু বাঁচলো না। তো তার ধারটা আমি শোধ দিচ্ছি, টুকটুক করে শোধ দিচ্ছি, কিন্তু তার পয়সাটাও আমাকে শোধ দিতে হবে। এবং আমার যে শাশুড়ি আছে, তার তো আর কেউ নেই, তার অন্য ছেলের মেয়েরা রয়েছে, কিন্তু তারা দেখে না। আমার থেকে তাদের অবস্থা ভালো, অনেক ভালো, কিন্তু তারা আমার শাশুড়িকে দেখে না। কিন্তু ডাক্তারবাবু, আমাকে দেখতেই হবে। তো এই জন্যে আমি মদ খেয়ে বা ঘুমের ওষুধ খেয়ে বা কোনো নেশা করে যে আমি একটু ঘুমাবো, আমি একটু শান্তিতে থাকবো, এটা আমি করতে চাই না। কারণ হচ্ছে ওগুলোতে আস্তে আস্তে খারাপ হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। আর লোকে তো আমার দিকে আঙুল তুলবে যে ছেলেটা আগে কত ভালো ছিল আর এখন কত খারাপ। লোকেরা তো উল্টো পাল্টা বলবে। আমি এসব চাই না। এই জন্যই আমি অনেক চিন্তা ভাবনা করেছি, আমি অনেক অ্যালোপ্যাথি চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তারপরে অনেক চিন্তা ভাবনা করে আপনার কথা হঠাৎ করে আমার মনে হলো, তারপরে বাবার সঙ্গে আলোচনা করলাম, তারপরে আলোচনা ইংলিশ, করে তারপরে আজকে আপনার কাছে এলাম। তারপরে ইংলিশের মতো লাগে আবার। এটা ইগনেশিয়া হয়। আরে এটা তো স্যার কার্সিনোসিনের স্যার অনেকটা কাছাকাছি। এটাই হলো অরামমেট, এটাই হলো অরামমেট। অরামমেটের রেসপন্সিবিলিটি এইটা। অরামমেটের প্রবলেমটা কখন হয়? অরামমেটের প্রবলেম হচ্ছে দায়িত্ব পালন করতে না পারাটাই হচ্ছে অরামমেটের প্রবলেম। আমি স্যার সেলের এই জায়গা থেকে বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, অরামমেটের দায়িত্ব পালন করতে না পারাটাই হচ্ছে প্রবলেম। তো দায়িত্ব পালন করতে না পারলে কি হয়? সে অরামমেট কি করে? অরামমেট অনেক বেশি দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেয়। আরে বাবা, সে হচ্ছে তো শাশুড়ি, তার অন্য মেয়েরা আছে, অনেক জামাই রয়েছে, তারা তোমার থেকে অনেক বেশি সামর্থ্যশালী, তারা বুঝে নেবে। তোমার আগ বাড়িয়ে ওসব দায়িত্ব ঘাড়ে তুলে নেবার কি দরকার আছে? বলেছে না অরামমেট সাধ্যের বাইরে দায়িত্ব মাথায় তুলে নেয়। অরামমেট সাধ্যের বাইরে দায়িত্ব ঘাড়ে তুলে নেয়। তুলে নিয়ে যখন সেই দায়িত্ব আর পালন করতে না পারে, তখন তার সমস্যাটা শুরু হয়। কিন্তু সেই সময়তেও কি হয়? অরামমেট ওই দায়িত্বটাকে পরিপূর্ণ পালন করার জন্য নিজেকে ভালোভাবে তৈরি করতে চায়, শক্ত হতে চায় এবং ভালোভাবে তৈরি করতে চায়। কিন্তু এই ভালোভাবে তৈরি করতে যাওয়াটা তো আর চারদিঘুনি কথা নয়। তাকে প্রচুর চাপ সহ্য করতে হয়, প্রচুর 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 চাপ সহ্য করতে হয়। এই চাপ সহ্য করতে করতে যদি সে সফল হয়, তাহলে তার জীবনে অগাধ আনন্দ নেমে আসে। আর যদি ব্যর্থ হয়, তারপরে সে আর পৃথিবীতে কোনো উপায় দেখে না, পৃথিবীতে আর কোনো উপায় দেখে না। আর কারোর সঙ্গে সে আর মিশতে পারে না, সবার কাছে কাউকে আর মুখ দেখাতে পারে না, কাউরের সামনাসামনি আর আসতে পারে না। যে সে মনে করে এখন সে সবার কাছে খারাপ হয়ে গেছে, কেউ আর তাকে ভালোবাসে না, কেউ আর তার প্রশংসা করে না, কেউ আর তাকে সম্মান দেয় না, কেউ আর তাকে সুনাম করে না। সবাই যেন তাকে ছোট চোখে দেখছে, সবাই যেন তাকে নিচু চোখে দেখছে, সবাই যেন তাকে অপমান করছে। এইরকম একটা ফিলিংস চলে আসে, একদম লাস্ট স্টেজ। এইরকম ফিলিংস যখন আসে, তখন অরামমেট মনে করে
এই পৃথিবীতে আমার বেঁচে থাকার জন্য যখন আর কোনো পরিস্থিতি নেই, তখন আর কি হবে, এবার বিদায় নেওয়াটাই ভালো। তাই সে এবার আত্মহত্যা করার চিন্তা করে। তার আগ পর্যন্ত সে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু প্রাণপণ চেষ্টা করার পরে যখন সে বাঁচার রসদ না পায়, একদম সর্বশেষে গিয়ে সে আত্মহত্যা করার চিন্তা করে। তাহলে এটা ধীরে ধীরে আত্মহত্যার দিকে যায়। একদম আমরা মেটেরিয়ামেটিকে যেটা পাই সেটা হচ্ছে চূড়ান্ত অবস্থার লক্ষণগুলো পাই। এই চূড়ান্ত অবস্থার লক্ষণ, তার আগের অনেক গল্প আছে, সেই গল্পগুলো তো আমরা জানি না। না জানার জন্য আমাদের বারবার ভুল হতে থাকে, বারবার ভুল হতে থাকে। তো তাহলে স্যার যারা হঠাৎ করে আত্মহত্যা করে এরপর মেডিসিন আলাদা হয়ে যাবে। হ্যাঁ, ডিপ্রেশন, এই ডিপ্রেশনটা তো আমরা চোখে দেখতে পাবো, ডিপ্রেশনটা আমরা চোখে দেখতে পাবো। ইগনিশিয়ার প্রবলেমটা কোথায়? ইগনিশিয়ার প্রবলেমটা হচ্ছে রাইট আর রং। ইগনিশিয়ার প্রবলেম হচ্ছে রাইট আর রং এ, মানে মোরালিস্টিক যাকে বলা হয়। ইগনিশিয়ার প্রবলেমটা হচ্ছে রাইট আর রং এ, মোরালিটিতে। সে হচ্ছে মোরাল পারসন, আর হচ্ছে মোর সিক্রেটিভ, মোর নয় মোস্ট সিক্রেটিভ। সে যখন মোস্ট সিক্রেটিভ, তখন সে তার পরিবারের কথাগুলো কখনোই বলবে না, কেননা সে হচ্ছে মোরালিস্টিক পারসন। ওর ঠিক না ভুল এই সমস্ত ব্যাপারে যখন কেউ কথা বলে, তখন এটা উচিত অনুচিত এই শব্দ দুটো খুব বেশি ব্যবহার হয়। উচিত অনুচিত, আর হচ্ছে কি লেনদেন, টেক অ্যান্ড গিভ, এই দুটোর বিনিময়ে এদের ফিলোসফি হচ্ছে এরকম। ইগনিশিয়ার ফিলোসফি হচ্ছে এটা, টেক অ্যান্ড গিভ, রাইট আর রং, এটা করা উচিত ওটা করা উচিত নয়। আরে তুমি যখন অসুস্থ হও, তখন তো আমাকে বলার দরকার হয় না যে আমি অসুস্থ, আমাকে সেবা করো, আমাকে এই করো তাই করো। আমি তো তোমাকে দেখেই বুঝে যাই, আর তার জন্য যা যা করার দরকার আমি সব করি। এখন আমি অসুস্থ, তুমি কেন আমাকে দেখে বোঝো না? আমাকে কেন বলতে হবে? আমি কেন বলতে যাব? তুমি যখন অসুস্থ হও কই, তখন তো আমাকে বলার দরকার হয় না। আর এখন তুমি অসুস্থ হয়েছো, আমি অসুস্থ হয়েছি, তোমাকে বলার দরকার হবে, কেন আমি বলবো? তুমি আমাকে দেখে বোঝো না। এটাই হচ্ছে ইম্ব্যাসিলিটি, নেগেটিভিজম দিয়ে সে মনে অত্যধিক দুঃখ পাবে, অনেক দুঃখ পাবে। আর যখনই দুঃখ পাবে, সে তখনই কি হবে, সে তখন নিজের মধ্যে ঢুকে যাবে, নিজের মধ্যে নীরবতার মধ্যে ঢুকে যাবে, নীরব থাকবে, চুপচাপ হয়ে যাবে, কথা বলবে না, ব্রুডিং, একদম ব্রুডিং এ চলে যাবে। এটাই হচ্ছে ওর ইম্ব্যাসিলিটি, নেগেটিভিজম। তাহলে এখানে সেটাও হলো না। এখন বিষয়টা হচ্ছে দেখেন, এর একটা পিকুলিয়ার সিমটম আছে এই পেশেন্টের, পিকুলিয়ার সিমটম, সেটা হচ্ছে মানুষ সমস্যায় পড়লে কি হয়, অন্যজনের কাছে আলোচনা করে। তো সেই ব্যক্তির মধ্যে আলোচনা করার মতো যোগ্যতা আছে কি না আছে, আমরা সেই বিবেচনা সাধারণত করি না। মোটামুটি একটা সমস্যায় পড়লে একটা চাপে থাকি, সেই চাপ থেকে বার হওয়ার জন্য, সাহায্য পাওয়ার জন্য আমরা অন্যদের সঙ্গে আলোচনা করি। কিন্তু এই ব্যক্তির বিশেষ বৈশিষ্ট্যটা কি, আমি যেখানে সেখানে আলোচনা করি না, যার তার সঙ্গে এসব কথাবার্তা নিয়ে কথাবার্তা বলি না। কারণ হচ্ছে সব জায়গায় মানে বললেই তো আমার এই সমস্যার সমাধান হবে না। যাকে বললে আমার সমস্যার সমাধান হবে, আমি তাকেই আমার এই সমস্যার কথা বলি, তাছাড়া আমি আমার সমস্যার কথা কাউকে বলি না। এই একটা দিক পিকুলিয়ার, ইগো লাগে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে পিকুলিয়ার। এটা ইগো নয়, এটা হচ্ছে অবজেক্টিভ রিজনেবল। এটা হচ্ছে অবজেক্টিভ রিজনেবল, এটা ইগো নয়।
অবজেক্টিভ রিজনেবল মানে ও যে যুক্তি দিল, দেখেন সেই যুক্তি আপনাকে মেনে নিতে বাধ্য। কেন সব জায়গায় বলে আপনার লাভটা কি হবে? লাভ তো কিছু হবে না। যেখানে বললে লাভ হবে ও সেখানে বলে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, সে ডিটেলস বলতে চেয়েছে আমাকে, তার সমস্যার কথা ডিটেলস বলতে চেয়েছে, কি কোন তরিকায় সে বলছে। এইগুলো হচ্ছে অসুস্থ অবস্থার চিত্র। এই অসুস্থ অবস্থার চিত্রের সঙ্গে সে যখন সুস্থ ছিল তখন সে প্রচুর পরিশ্রম করেছে, সে সময় নষ্ট করেনি, বাজে সময় নষ্ট করেনি। এটা অবশ্যই কৃপণতা। আর কি, সে প্রচুর পরিশ্রম করেছে, আজীবন প্রচুর পরিশ্রম করেছে। এই যে গতি প্রকৃতি, এই গতি প্রকৃতিটা হচ্ছে অ্যালুমিনার। এটা দেখতে ব্রাউনিয়ার মতো। হলো কি আছে অ্যালুমিনার। স্যার এলোমিনার রোগী কি এতই জ্ঞানী আসলে? স্যার হ্যাঁ, এলোমিনার রোগী কি আসলে এত জ্ঞানী আসলে? এখানে জ্ঞানের কি দেখলেন? কোন এটা জায়গাটা জ্ঞান? ওই যে এই যে কাজটা সে করে, সে যে কেউ সাথে পরামর্শ করে না, একটা এমন একজন লোক, সে তার চিন্তা ভাবনাটা কত সূক্ষ্ম স্যার, আমি দেখতেছি। সে এটা হচ্ছে ওর পার্সোনালিটি, এইটাকে ধরে তো জ্ঞানী বলা যাবে না। পার্সোনালিটির মধ্যে স্যার জ্ঞানীর কিন্তু বৈশিষ্ট্যই দেখা যাচ্ছে। এইটাকে ধরে জ্ঞানী বলা যাবে না। জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী কি দিকে বোঝা যায়? জ্ঞানী হচ্ছে পরিস্থিতির সঙ্গে, প্রতিটা পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে চলার ক্ষমতাকেই জ্ঞানী বলা হয়। প্রতিটি পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে চলা, অর্থাৎ তার যথেষ্ট বুদ্ধি, বিষয়টাকে ফটাফট বুঝে যায় এবং সেই মতো সে চলতে থাকে। তার এই অ্যাক্টিভিটি দেখে বুঝতে হয় যে ব্যক্তিটা সত্যি জ্ঞানী, এবং তাকে কোনো কিছু বোঝার জন্য বেশি শক্তি খরচ করতে হয় না, অতি অল্প সময়ের মধ্যেই বুঝে যায়। এইগুলো হচ্ছে জ্ঞানী। কিন্তু এই ব্যক্তির এটাই হচ্ছে বৈশিষ্ট্য। অ্যালুমিনা রোগী। স্যার একটা রুব্রিক আছে না, ডিলিউশন হেড বিলং টু অ্যানাদার? হ্যাঁ, ডিলিউশন হেড বিলংস টু অ্যানাদার আছে। জি, তো এই বিষয়টা কখন আসে স্যার? তাহলে এখানে কিন্তু আমরা অন্যান্য জায়গা থেকে যে লেকচারগুলো শুনছি, এই জায়গাটাকে কোর জায়গা ধরছে ওনারা, যে এই জায়গাটা হলো এলুমিনার কোর জায়গা। আচ্ছা আচ্ছা, কি তো এটা কি এটা কি জানেন বলেন? ডিলিউশন হেড বিলংস টু আদার, এ সম্বন্ধে আপনি কি জানেন বলুন। স্যার এটা তো কিরকম? শুনছি এরকম যে এলুমিনার রোগীরা তারা যখন অসুস্থ হয় তখন তার মাথা, মানে এখানে হেড বলতে কি, আমার যে হেড কোয়ার্টার যেটা আমার সবকিছু মেনটেন করবে। তো দেখা গেছে যে তারা যখন অসুস্থ হয় তখন তাদের পরিস্থিতি এরকম হয় যে কোনো কিছু ম্যানেজ করার মতো তাদের যোগ্যতা থাকে না। কারণ সে মনে করে যে এই মাথা এটা আমার না, এই মাথাতে আমার কাজ হবে না। এখন আপনি যে কেসটা বললেন, এখানে তো দেখতেছি সে সম্পূর্ণ সবকিছু, মানে এমন জায়গায় কথাগুলো পেশ করতেছে যে জায়গায় করলে কাজে লাগবে, এবং সংসারের প্রতি তার একটা রেসপন্সিবিলিটি, অন্যের দায়িত্ব সে নিতেছে। তা আমরা তো এতদিন জানতাম সে একজন ড্রাই মানুষ, শুকনো মানুষ। সে এরকম ভাবে ফিজিক্যাল ভাবে শুকনা, মাইন্ডগত ভাবে শুকনা, কিন্তু এই জায়গায় তো সম্পূর্ণ আমি ব্যতিক্রম দেখতেছি স্যার। আপনি ডিলিউশন হেড বিলংস টু আদার এইটা সম্বন্ধে কি জানেন? কতটুকু জানেন বিস্তারিত বলুন। এটা যখন তখন পোরের জায়গাটা তো নিশ্চয় ভালোভাবে জানা দরকার, তাহলে সেইটা বলুন আগে, তারপর বাকিটা আমি ক্লিয়ার করছি। না স্যার, এটা আমি মানে খুব ভালো জানি না বলতে, মানে একজনের কাছ থেকে শুনছি এরকম যে এখানে হেড বলতে হইলো যেটা হেড কোয়ার্টার, যেখান থেকে আমার সব কিছু ম্যানেজমেন্ট হবে। তো অ্যালুমিনার রোগীরা তারা যখন অসুস্থ হওয়ার পরে তাদের মাথার ঠিক মতো কাজ করে না, তখন দেখা গেছে তাদের অ্যাক্টিভিটি কমে যায়, কথাবার্তা কমে যায়, সব কিছু কমে যায়, এবং যে যেই জায়গায় বলতেছে ঠিক সে ওই দিকেই দৌড়াদৌড়ি করতেছে, সে তার মাথা দিয়ে আর সে কাজ করতে পারে না।
তাহলে আর আমি ক্রেডুলাস একটু কথা কোনটা? বলবো স্যার। ইয়ে খোকন মিয়া ভাই। জি জি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। স্যার আমরা তো ক্লাসিক্যালে জানি যে এর মধ্যে স্যার ড্রাইনেস আছে, স্লোস্কিমিক যে শুষ্কতা আছে, তার ভিতরে রেকটাম শুষ্কতা আছে, মুখের শুষ্কতা আছে। আর ক্লাসিক্যালে যেমন শারীরিক শুষ্কতা আছে, আমি যেটুকু মানে জানি এলিভেশন সম্পর্কে, তেমনই তার মেন্টালিতে এবং শুষ্কতা আছে। আপনার চেম্বারে যখন বা আমার চেম্বারে যখন একটা রোগী যখন আসে, তখন তার কথাবার্তা যখন সে বলে, তখন তার কথা বলতে বেশি একটা ভালো লাগে না। যেমন এরকম অনেক সময় বলে, ডাক্তার সাহেব আমি তো আমার বিস্তারিত সবকিছু বললাম, এখন আপনি বলেন দেখেন আপনি কি ভালো করতে পারবেন না পারবেন না। মানে ট্রুথ টেলিং দ্য ট্রুথ, মানে এই কথা বলতেছে। যদিও মানে সে কথাগুলো অকমফোর্টেবল বলে, যেমন ডাক্তার জিজ্ঞেস করে যে আপনি এতদিন চিকিৎসা করলেন না কেন, ভালো ডাক্তার কাছে করেন না, যে আমার টাকা পয়সা নাই, এত বেশি টাকা পয়সা নাই, আমি চিকিৎসা কিভাবে করবো, এটা করি নাই। এই কথাগুলো অনেকগুলো আমার সামনে এসে বলে ফেলায়, আশেপাশে 2-4 জন বা 5 জন থাকলেও সে বলে ফেলায়। মানে কথাগুলো তার কাছে ভালো লাগে না, এবং তার এই কথাটার মানে যুক্তি থাকে, মানে ট্রুথ টেলিং দ্য ট্রুথ এবং অবজেক্টিভ রিজনেবল। এটা আর কি, মানে মানে এটা হলো তার ড্রাইনেস, তার কথা ড্রাইনেস থাকে স্যার। ডাক্তার কাছে ভালো লাগে না, বা আশেপাশে যারা আছে তাদেরকে শুনতে ভালো লাগে না। এটা স্যার এলিমেন্টাল চরিত্র আর কি। আর এইটুকু স্যার আমি জানি আর কি। অ্যালুমিনিয়াম সম্বন্ধে আর কেউ কিছু বলবেন? হ্যালো। জি স্যার। না স্যার, আপনি বলুন। স্যার জিনিসটা একটু জটিল হয়ে গেল। জটিল তো হবেই, জটিল জিনিস জটিল হবে না? তার কারণটা কি আমি স্যার বিস্মরণশীলতা এলোমেলাতে নাই স্যার। আমি এই জিনিসটা মিলাইতে পারতেছি না। আর আর কি বলুন? আমি সবার অভিযোগ কটা আগে শুনে নিই, না হলে তো আমি বুঝাবো কেমন করে। জি স্যার। আর কি বলুন? এলোমেলা আর ক্লাস। কোথায় আর কোথায় মেলানোর চেষ্টা করছেন? মেলাতে পারছেন না, আর কোথায় জটিল লাগছে বলুন? স্যার এমন কুপন স্বভাব, যেমন বলতেছে ওই যে আগে কোম্পানি অ্যাভারশন, উনি সুস্থ অবস্থায় তেমন মানুষের সাথে মিশতেন না। আপনি দেখছেন, রুব্রিক দেখছেন? হ্যাঁ স্যার, কম বেশি রুব্রিক্সের সাথে মেলাতে চেষ্টা করতেছি। এইসব রুব্রিক দেখে কি সম্ভব? সমুদ্রের মধ্যে নেমে পড়েছেন আপনি। জি স্যার। আপনি সমুদ্রের মধ্যে নেমে পড়েছেন, আপনার কাছে কাঁটা কম্পাস নেই। আপনি ইয়ে পাবেন খুঁজে, জি না স্থলভূমি খুঁজে পাবেন? আপনি সমুদ্রের মাঝে নেমে পড়েছেন কিন্তু কাঁটা কম্পাস নেই, আপনি যাবেন কোথায়? এই সব করে হয় নাকি? তাই তাহলে তো সবাই শিখে ফেলতেন। স্যার এলুমিনা সম্পর্কে আমার যথেষ্ট ধারণা নাই। স্যার কিছু কিছু জিনিস স্যার আমি মিলাতে চেষ্টা করছি, যেমন থুজার সাথে কিছু তার রিলেশন আছে, নেট্রা মিউরের সাথে, ক্যালকেরিয়া ফ্লুরের ঠিক সাথে। আছে, থাক না, ওদের সঙ্গে রিলেশন আছে থাক, আমরা জানি, আমরা তো শিখছি, সবাই শিখছি, জি স্যার। হ্যাঁ সবার কাছ থেকে আমরা সবকিছু শিখছি। এটা তো শেখার জায়গা, শিখছি, শিখে শিখবো এবার। হ্যাঁ জি স্যার। আচ্ছা, বিষয়টা হচ্ছে অ্যালুমিনা রোগী অসুস্থ অবস্থায় পক্ষাঘাত সদৃশ দুর্বল হয়ে পড়ে।
ও, অ্যালুমিনা রোগী যখন অসুস্থ হয় তখন পক্ষাঘাত সদৃশ দুর্বল হয়। পক্ষাঘাত সদৃশ দুর্বলতা বলতে কি বোঝায়? ওই তো এই লোকের মতো স্যার, বললেন যে। এই লোকের মতো পক্ষাঘাত হলে কি হয়, সে নিজের থেকে নিজে কোনো কাজ করতে পারে না, আগের মতো আর কাজ করতে পারে না। ঐচ্ছিক পেশিগুলো ঐচ্ছিক ঐচ্ছিক পেশিগুলোর সক্ষমতা হারিয়ে ফেলে, স্যার, যার ফলে সে তার ইচ্ছা মতো কোনো কাজ আর করতে পারবে না। তখন কি হয়, প্যারালাইসিস রোগীদের অন্যের উপর নির্ভরশীল হয়ে যেতে হয়। অন্যের উপরে তাকে নির্ভরশীল হয়ে যেতে হয়। তা অন্যের উপর নির্ভরশীল হয়ে যাওয়াটা তো সবাই মেনে নিতে পারে না, খুব দুর্ভোগ, খুব খারাপ অবস্থা। এটা অন্যের উপর নির্ভরশীল হওয়া অত্যন্ত খারাপ অবস্থা। এই পক্ষাঘাতিক দুর্বলতা অ্যালুমিনা প্রাপ্ত হয়, আর এই সময়ে তার স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়, সে কিছু মনে করতে পারে না। স্নায়বিক দুর্বলতার কারণে সে কিছু মনে করতে পারে না, ভুলে যায়, সবকিছু ভুলে যায়। আর কি হয়, অ্যালুমিনার অসুস্থতা খুব ধীরে ধীরে হয়। দুর্বলতা বা অসুস্থতা চট করে হয় না, ব্রায়োনিয়ায় যেমন ফটাফট হয়ে যায়, দ্রুত হয়। স্যার। কিন্তু অ্যালুমিনার দুর্বলতা খুব ধীরে ধীরে, অ্যালুমিনার রোগ সাধারণত খুব ধীরে ধীরে আসে। খুবই ধীরে ধীরে তৈরি হয়। তো ডিমেনশিয়া স্যার, ডিমেনশিয়া আছে অ্যালুমিনার ভিতরে, ডিমেনশিয়া। হ্যাঁ, থাকবে তো, ডিমেনশিয়া সিনাইল থাকবেই তো। এর গতি প্রকৃতিটা আমরা একটু দেখে নেই, তারপরে আমি স্বভাবে যাচ্ছি, ক্লিয়ার করছি এটাকে। যেখানে রোগী দীর্ঘদিন ধরে ভুগে ভুগে ধীর গতিতে দুর্বল হয়ে পড়ছে এবং পক্ষাঘাত সদৃশ দুর্বল হয়ে পড়েছে, নড়াচড়া, কথা বলা, বুঝতে পারা, উত্তর দেওয়া ইত্যাদি সবকিছুই খুব ধীরে ধীরে, অ্যানসারিং স্লোলি, এটা আছে কিনা জানি না, দেখি একবার অ্যানসারিং স্লোলিতে আছে কিনা। অ্যানসারিং স্লোলি, অ্যালুমিনা ফার্স্ট গ্রেডে রয়েছে। আচ্ছা, অ্যানসারিং স্লোলিতে অ্যালুমিনা ফার্স্ট গ্রেড রয়েছে। তাহলে কি হচ্ছে, সে খুব হ্যাঁ, কিছুই বুঝতে পারে না, ধীরে ধীরে উত্তর দেওয়া ইত্যাদি সবকিছুই খুব ধীরে ধীরে করে। দেহের বল শক্তি বলতে নেই, পক্ষাঘাতিক সদৃশ দুর্বলতা, উইকনেস প্যারালাইটিক, রোগীর কিছু মনে থাকে না, ডিমেনশিয়া সেনাইল, ভুলো মন। আচ্ছা, মানসিক বিভ্রান্তি, রোগী নিজের অনুভূতিগুলো বুঝিয়ে বলতে পারে না। এই যে মানসিক বিভ্রান্তি, রোগী নিজের অনুভূতিগুলো বলতে পারে না, তখন ডিলুশন হেড বিলংস টু আদারে চলে যায়। এর সম্বন্ধে একটা ভালো গল্প আছে, বলছি দাঁড়ান। আচ্ছা, ভালো গল্প রয়েছে। সে কি বলতে চাচ্ছে সেটাই বোঝাতে পারে না, নিজেকে প্রকাশ করতে পারে না, তার মাথা কাজ করে না, তখন অন্য মাথা দিয়ে কাজ করতে হয়। ধারণাটা পাওয়া গেল এবার? ডিলুশন হেড বিলংস টু আদার, এবার বোঝা যাচ্ছে? স্যার আবার একটু বলুন, ঠিক মতো বুঝিনি স্যার। মানসিক বিভ্রান্তি, রোগী নিজের অনুভূতিগুলো বুঝিয়ে বলতে পারে না, সে কি বলতে চাচ্ছে সেটাই বোঝাতে পারে না, নিজেকে প্রকাশ করতে পারে না, তার মাথা কাজ করে না। তো তার এই পরিস্থিতি যদি ব্যক্তির হয়, তখন কি হয়, সে অন্যের সাহায্য নিয়ে চলে,
সবকিছুতে অন্যের সাহায্য নিয়ে চলে, তখন ডিলুশন হেড বিলংস টু আদার এটা হয়। আর একটা হচ্ছে শিশুবেলা থেকেই এই ব্যক্তিকে খুব বেশি ডোমিনেটেড করার কারণে ডিলুশন হেড বিলংস টু আদার হয়ে যায়। তাকে কোনো কাজ করতে দেওয়া হয় না। কিভাবে তৈরি হয় ডিলুশন হেড বিলংস টু আদার? বেশ কয়েকটা প্রসেস রয়েছে। তাকে তার স্বাধীনভাবে কোনো কাজ করতে দেওয়া হয় না। প্রত্যেকটা কাজে তার গার্জিয়ান হস্তক্ষেপ করে, তার বাবা মা হস্তক্ষেপ করে এবং বাবা মার কথা অনুসারে চলে। এইভাবে চলতে 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 তার নেচারটাই হয়ে গেছে ডিলুশন হেড বিলংস টু আদার। তার নিজের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ সে পায়নি, তখন বিলংস টু হেড বিলংস টু আদার এটা হয়ে যায়। আর একটা হয় আপনার অসুস্থ অবস্থায় যখন বিভ্রান্তি চলে আসে, মস্তিষ্ক বিভ্রম ঘটে, কোনো কিছু বুঝিয়ে বলতে পারে না, নিজেকে বিকাশ করতে পারে না, তখন বিলংস টু হেড বিলংস টু আদার হয়ে যায়। এইভাবে এই দিকটা। আচ্ছা, তার মাথা পক্ষাঘাত হয়ে গেছে, তার মাথা পক্ষাঘাত হয়ে গেছে, অর্থাৎ মাথা তার ইচ্ছা মতো আর চলাফেরা করতে পারছে না, ইচ্ছা মতো আর কার্যকলাপ করতে পারছে না। এখন তার দৈনন্দিন কার্যকলাপের জন্য অন্যের উপর নির্ভর হতে হচ্ছে। ধীর গতিতে উত্তর দেয়, ধীর গতিতে উত্তর দেয়। ওই যে রুগীটা আমি বারবার বলছিলাম না, যে আমাকে অনেকটা সময় ধরে কেসটা শুনতে হয়েছিল, যেহেতু ভীষণ দুর্বল ছিল, সে দ্রুত বলতে পারছিল না। উত্তর দেওয়ার জন্য অনেক চেষ্টা করতে হয়, সেই সাথে কোষ্ঠবদ্ধতা, পায়খানা ওর শক্ত ছিল, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছিল না, চুপচাপ শুয়েছিল, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছিল না, খেতে পারছিল না, বা নরম মল হলেও সহজে নির্গত হতে চায় না, অনেক চাপ দিয়ে বার করতে হয়। প্রস্রাব সহজে নির্গত হতে চায় না, অনেক চাপ দিয়ে বার করতে হয়। হজম শক্তি কম, গ্যাস অম্বলে ভোগে, দিন দিন শীর্ণ হতে থাকে। এর সমস্ত অভিব্যক্তিটাই হচ্ছে খুব ধীর গতিতে, দীর্ঘ সময় লাগে। এর প্রসেসিংটা এরকম যে দীর্ঘ সময় লাগে এর সবকিছু এই প্যাথোলজি তৈরি হতে। ঘাম হয় না, ওই ব্যক্তিরও ঘাম ছিল না, শুষ্ক ত্বক, শীতকালে চর্মরোগ দেখা দেয়, এটা ওর মধ্যে ছিল না। উদ্ভিদবিহীন চুলকানি, এটা ওর মধ্যে ছিল না। এরকম অবস্থায় অ্যালোমেনা কখনো ব্যর্থ হয় না। অ্যালজাইমার্স ডিজিজ, এই রোগে ধীরে স্মৃতিশক্তিহীনতা মানসিক লক্ষণ দেখা যায়। অ্যালজাইমার্স ডিজিজ, ওই যে ডিমেনশিয়া, যেটা আকিকুল ভাই বলছিলেন যে স্মৃতিশক্তিহীনতায় অ্যালোমেনাতে নেই। অ্যালজাইমার্স ডিজিজ, যেখানে স্মৃতিশক্তিহীনতা হয়ে যায়, টোটাল স্মৃতিশক্তি চলে যায়, কিচ্ছু মনে থাকে না। এই অবস্থায় ব্যক্তির নিত্য প্রয়োজনীয় সবকিছুর জন্য অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন নিজের মাথায় কোনো কাজ করে না, যার জন্য অন্যের মাথার উপরে ভরসা করে থাকতে হয়। এই পর্যায়টি রোগীর জন্য খুব খারাপ অবস্থা হয়ে থাকে। এই ব্যক্তি সব জায়গায় তার সমস্যা নিয়ে আলোচনা করে না, এটাই হচ্ছে এর পিকুলিয়ার জায়গা। এটা সে ইগোর জন্য করে না, এটা অবজেক্টিভ রিজনেবল। সব জায়গায় বলে আমার লাভটা কি? সব জায়গায় বললে কি আমার সমস্যার সমাধান হবে? তারা কি আমার সমস্যার সমাধান করে দেবে? এই কথাটা হচ্ছে কমন। প্রায় ব্যক্তিরা দেখবেন এই কথাটা বলে। আমি এইগুলোকে আলাদা করতে শিখেছি যখন বারবার ঠেকেছি, আর ওই ঠেকার মধ্যে থেকে যখন অভিজ্ঞতা অর্জন করেছি তখন আমি এগুলো শিখেছি। এই কথাগুলো প্রায়ই বলে। আপনার যে সমস্যা, এত সমস্যা, এই সমস্যা নিয়ে আপনি কারোর সঙ্গে আলোচনা করেন না। কেন আলোচনা করেন না? কি হবে আলোচনা করে? আলোচনা আমার রোগের কথা তাকে বলবে, সে কি আমার সমস্যার সমাধান করে দিতে পারবে? পারবে না। তাহলে তাকে আমার বলে লাভ কি?
এই যে আপনার কাছে এসেছি, আপনার কাছে বলছি, আপনার কাছে এসেছি, আপনি আমার সমস্যার সমাধান করতে পারবেন, তাই আমি আপনার কাছে বলছি, আমি অন্যজনের কাছে বলবো কেন? এই কথা বলা মানেই অ্যালুমিনা হবে না। এই কথা যখন বলবে তখন অ্যালুমিনার চরিত্রে চলে যেতে হবে, যে ব্যক্তিটা অ্যালুমিনা নয় তো, আইওসিএমএস নয় তো, থুজা নয় তো, হতে পারে এগুলো সিক্রেটিভ জি স্যার। ব্যক্তিগুলোর মধ্যে থেকেও এগুলো হুম। আসতে পারে, প্লাটিনা হতে পারে, সালফার হতে পারে, ওদের ব্যক্তিত্বে চলে যেতে হবে। আচ্ছা, যেখানে সমাধান হবে বলে মনে করে, এটা হচ্ছে এর পিকুলিয়ার, মোস্ট পিকুলিয়ার জায়গা। জি স্যার, স্যার। এই যেখানে সমাধান হবে বলে মনে করে সেইখানে সে বিস্তারিত ভাবে আলোচনা করবে। দেখেন, সবার কাছে চলবে না, কিন্তু যেখানে সমাধান হবে বলে সে মনে করে সেখানে বিস্তারিত আলোচনা করবে। কিরকম? এমন কিছু কথাবার্তা থাকতে পারে যা সত্য কিন্তু বলা যায় না, তাও বলে ফেলবে। ট্রুথ ট্রুথ টেলিং দ্য প্লেন, ট্রুথ টেলিং দ্য প্লেন, তাও বলে ফেলবে। একবারে পেটের কথা গড় 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 করে বলে ফেলবে সব। কেন না? যদি সবকিছু না বলে তাহলে তার সমাধান পাবে না, এই জন্য সে সব কথা বলবে। তাহলে কি হলো? এর বিশেষ ব্যক্তিত্ব কি? এদের সমস্যা নিয়ে সব জায়গায় এরা আলোচনা করে না, এরা অহংকারী মানুষ, এজন্য নয়। এদের যুক্তি হলো যে যেখানে সমাধান হবে সেখানে এসব ব্যাপার বলাই ভালো, সব জায়গায় বলা ঠিক নয়। এদের এটাই হচ্ছে যুক্তি। আর হচ্ছে কমিউনিকেটিভ, এরা মন খুলে সব কিছু খুলে বলে দেবে যাতে সমস্যার সমাধান পায়। আচ্ছা, যদি ডাক্তার সবকিছু বিস্তারিত ভাবে জানে তাহলে তাকে সঠিকভাবে চিকিৎসা দিতে পারবে। এই জন্য সে আন্তরিকভাবে ডাক্তারের কাছে প্রার্থনা করে, প্রেইং ফারভেন্ট, উদ্দেশ্য নিরাময় হওয়া। এই কারণে সে স্পষ্টভাবে তথ্যগুলো দেয়। বৃদ্ধি পর্বে তারা হতাশ হয়ে যেতে পারে, আস্তে আস্তে যখন বেড়ে যাচ্ছে সমস্যাগুলো তখন তারা হতাশ হয়ে যেতে পারে, কিন্তু কোনোভাবে তারা নিজেদেরকে আশ্বস্ত করে এবং পুনরায় আশাবাদী হয়। তারা স্মরণ করে যে অতীতে যখন এ ধরনের অবস্থা হয়েছিল তারা কিভাবে তা সামলানোর চেষ্টা করেছিল এবং বের হয়ে আসতে সমর্থ হয়েছিল। এবারেও এটি সম্ভব, এই আশ্বাস তাদের ভিতর থেকে আসে। তাদের অন্যদের ভরসাজনক সাহায্যের প্রয়োজন হয় না, তাদের অন্যদের ভরসাজনক সাহায্যের প্রয়োজন হয় না। যেমন ফসফরাস, অ্যাকোনাইট, এদেরকে লাইট দিতে হয়, আশ্বাস বাণী দিতে হয়। এই আশ্বাস বাণী অ্যালুমিনাকে দিতে হয় না, অ্যালুমিনা নিজের ভিতর থেকেই আশ্বাস বাণী তৈরি করে ও হিসাব করে, এবং অধিকাংশ স্বীয় প্রচেষ্টায় হতাশগ্রস্ত অবস্থা কাটিয়ে উঠতে পারে। এইগুলো ব্যক্তির সামর্থ্যশীল অবস্থার আচরণ, এগুলো হচ্ছে ওর সহকারের সিমটম, এগুলো হচ্ছে অ্যালুমিনার সহকারের সিমটম। টিমিডিটি অল্টারনেটিং উইথ অ্যাসুরেন্স, হোপফুল অল্টারনেটিং উইথ ডিসকারেজমেন্ট। আমি ব্যক্তির চরিত্র আলোচনা করছি, তারপর অসুস্থ অবস্থাটা আলোচনা করব। আমি ওই ব্যক্তিকে অ্যালুমিনা দিয়েছিলাম। এই পর্যন্ত বোঝা গেল কিনা? কারো কিছু বলার থাকলে এবং কিভাবে হলো বাকিটা আলোচনা করলে বুঝতে পারা যাবে। অ্যালুমিনাটা হয়েছে কিনা এবার? হ্যাঁ স্যার। স্যার বোঝা কিছু বোঝা গেছে স্যার, সামনে বলেন।